মানে এই ধরুন নতুন সরকার এলো, ওই চত্বরে মোটামুটি 7টা জাতীয় সড়ক ছিল, সেটা কেন্দ্রের হাতে তুলে দিল। যেটা আগের সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে, তারা সেটা করতেন না। হ্যাঁ, এই সরকার এসেই অগ্রাধিকার দিয়ে এই কাজটা করলো। হ্যাঁ, এটা তো অনেক আগে করা দরকার ছিল। কেন, আমি এটাই জানতে চাইছি, কতটা দরকার, মানে কোন কাজটায় আমরা এতদিন অবহেলা করেছি সেটা জানাটা বোঝাটা খুব দরকার। এবারে যদি পট পরিবর্তন না হতো তো তাহলে কিন্তু ওটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল ঘোষণা করা ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না, উপায় ছিল না। কেন এইটা এতটা কেন গুরুত্ব দিচ্ছেন আপনি? মানে এই যে আমি বলতে চাইছি স্পেসিফিক্যালি এই যে 7টা জাতীয় সড়ক, এটা যদি কেন্দ্রের হাতে না দিত কি অসুবিধা হতো? পরিকাঠামো তৈরিতে অসুবিধা হতো। আপনার প্রথম থ্রেট হচ্ছে বাংলাদেশের সঙ্গে আমাদের সেপারেশন, কোনো রকমভাবে কোনো রকম ফেন্সিং নেই। স্মার্ট ফেন্সিং তো ছেড়েই দিন, ফেন্সিংই নেই, ইনফিল্ট্রেশন র্যাম্প্যান্ট। ঠিক আছে, তো এটাই তো সবচেয়ে বড় থ্রেট। আপনার একটা জাতীয় সড়ক যেখান দিয়ে আপনার সব কিছু পরিবহন হবে, আপনার সেনারা তো আর ধান ক্ষেত দিয়ে যাবে না, তাদের গাড়ি যাবে আপনার সড়ক দিয়েই যাবে। আজকে যদি একটা স্যাবোটেজ হয় ওখান থেকে, কিছু লোক এসে ঢুকে পড়লো, ইউনুস তো কনস্ট্যান্ট থ্রেট দিচ্ছিল যে আমাদের এখানে হাজার হাজার কোটি কোটি লোক রয়েছে, তারা চলে আসবে। আসতেও পারে, হু নোস যে আসবে না, একদমই তাই না? আন্ডারএস্টিমেট করা উচিত না। কিছু লোক চলে এলো, ধরুন কয়েকটা ডিনামাইট স্টিক দিয়ে একটা রাস্তা উড়িয়ে দিল, তখন কি হবে, তাই না? ঠিক। এবং সেটা এমন একটা সময়তে, দেখুন এগুলো তো ওয়াস্ট জায়গা নয়, এগুলো তো তখন তো এত সার্ভিলেন্স ছিল না। রাস্তার যদি মাঝরাত্রে কেউ এসে কয়েকটা ডিনামাইট স্টিক লাগিয়ে দিয়ে উড়িয়ে চলে যায়, আমরা জানতেও পারবো না। সকালবেলা বা মাঝরাত্রি আবিষ্কার হবে যে রাস্তাটা নেই। মানে এই বিপদকে মাথায় নিয়ে আমরা চলছিলাম, আমি তো মানে নিজে মনে করি যে ঈশ্বরের অসীম কৃপা, এখনো পর্যন্ত খারাপ কিছু হয়নি। সত্যি, মানে কি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর কি হওয়া উচিত এখন সেটা খুব। কারণ এই প্ল্যানটাকে কমপ্লিট করার জন্য কেন্দ্রীয় সরকার সীমা বেঁধে দিয়েছে 2030। আমরা অলরেডি 2026-এর মাঝামাঝি জায়গায় রয়েছি। হ্যাঁ, এই সময়ের মধ্যে আপনি ভাবতে পারছেন এইরকম মানে একটা আন্ডার দ্য রিভার, একটা আন্ডারগ্রাউন্ড এত বড় নেটওয়ার্ক করা, ঠিক আছে? তো তারপর আপনার গোরখপুর থেকে শিলিগুড়ি যে এক্সপ্রেসওয়ে রয়েছে, ওটাও একটা খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট, আমি বলতে ভুলে গেছিলাম। ওটাও একটা আপনার 6 লেন এক্সপ্রেসওয়ে হচ্ছে, বিশাল টাকা খরচা করে। এটা কোথা থেকে কোথায়? গোরখপুর থেকে শিলিগুড়ি। আচ্ছা, যে এক্সপ্রেসওয়েটা হচ্ছে সেটার একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে, একটা 6 লেন এক্সপ্রেসওয়ে। এটা হতেই পারে যে এয়ারফোর্স ওটাকে একটা রানওয়ে হিসেবে ইউজ করলো। ঠিক, আমরা তো এটা তো এখন ভারতের আপনার স্ট্র্যাটেজিক এটা মধ্যে আছে যে হাইওয়ে শুড ডেভেলপ অ্যাজ রানওয়েজ। উত্তরপ্রদেশে আমরা দেখলাম কয়েকদিন আগে যে রানওয়েতে নামছে যুদ্ধ, আর শুধু যুদ্ধ পাবে না, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট C-130 নেমেছে রানওয়ের উপরে। ঠিক। তো এখানে আপনি যদি ওই অবধি আপনার একটা এয়ারস্ট্রিপ পান, ধরুন কোনো কারণে আপনার বাগডোগরা ক্ষতিগ্রস্ত হলো, তাহলে ওখানে ওটা ডাবল সাব অ্যাজ এয়ারস্ট্রিপ। সেই কারণে ওটার উপরও প্রচণ্ড জোর দেওয়া হয়েছে। মানে এই সব কিছু প্রকল্প 2030-এর মধ্যে কমপ্লিট হবে। আর এই এতগুলো জিনিস কমপ্লিট হওয়াতে শিলিগুড়ির ইম্পর্টেন্স বাড়বে না, এটা তো হতে পারে না। একদম ঠিকই। আরেকটা জিনিস যেটা আপনার থেকে জানার, সেটা হচ্ছে আমরা ব্রহ্মপুত্রের কথা বললাম, নর্থ ইস্টের যেমন ব্রহ্মপুত্র লাইফ লাইন, উত্তরবঙ্গের তেমন একটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে তিস্তা। তিস্তার জল ছাড়া উত্তরবঙ্গ চলবে না। আবার বাংলাদেশ বারবার তিস্তার জল চায়, বাংলাদেশেরও খুব দরকার। তো একটা সময় ভারসাম্য রেখে প্রায় তিস্তা চুক্তি হতে চলেছিল, মনমোহন সিং প্রায় করে ফেলেছিলেন। কিন্তু 2011 সালে মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের, তিনি তাতে সাড়া দিলেন না, তার আপত্তিতে হলো না, ভেস্তে গেল। এই যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, আপনার কি মনে হয় এই তিস্তা আমরা যদি ভারসাম্য রেখে, মানে উত্তরবঙ্গের যতটা দরকার উত্তরবঙ্গ পেল, কোনো রকম অসুবিধা হলো না, তারপরেও আমরা বাংলাদেশকে দিতে পারলাম জল, এটা যদি আমরা করতে পারি, বাংলাদেশের মন জয়ের জন্য এটা একটা বড় অস্ত্র হতে পারে।
এবং ভারত বাংলাদেশ যে সম্পর্ক সেটা একটা অন্য মাত্রা নিতে পারে, কারণ তিস্তার জল বাংলাদেশের কাছে একটা আবেগের প্রয়োজন তো বটে, এবং আবেগ মানে ভারত তিস্তার জল তাকে দিয়ে দিচ্ছে হাতে তুলে, এটা তো বাংলাদেশের মন জয়ের জন্য একটা মস্ত বড় একটা হাতিয়ার হতে পারে। দেখুন, যখন এই মমতা ব্যানার্জি এটা নিয়ে মানে এটাকে আটকান, তখন কিন্তু কেন্দ্রীয় সরকার রাজি ছিলেন তিস্তার জলবন্টন চুক্তি নিয়ে। কেন্দ্রীয় সরকারের কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ, আমি সেটাই বলছি, মনমোহন সিং প্রায় করে যেন আমার প্রতিবেশীরা, তখন হাসিনা রয়েছেন, হ্যাঁ, হাসিনারও একটা মানে ওনার একটা নতুন যে হ্যাঁ, এটা ওরা সবসময় বলে যে হাসিনা নাকি ভারতের কিন্তু আমাদের সেটা হলো একটা হাসিনার মানে কি হতো, আমাদেরই বন্ধু সরকারের একটা সুবিধা হতো, সেটা হতে দিলেন না উনি। বন্ধুত্বটা গাঢ় হতো। এবং এই যে একটা ব্যাপার নিয়ে কিন্তু হাসিনার সঙ্গে মমতার সম্পর্কের ফাটল হয়, এটা একটা ব্যাপার ছিল। আস্তে আস্তে হাসিনা নিজে ডিস্ট্যান্ট হয়ে যান, ঠিক আছে তো। এবং এখন আমি তখনকার দিনে যা ছিল, যা হিসেবপত্র ছিল, আমার মনে হয় না জলের হিসেবের খুব একটা পরিবর্তন হয়েছে। আমরা স্বচ্ছন্দে বাংলাদেশকে জল দিতে পারি, আমাদের নিজেদের কোনো ক্ষতি না করে, ভারসাম্য রেখে আমরা করতে পারি, ঠিক আছে তো। এবং সেটা আমি মনে করি করা উচিত, করা এই কারণে উচিত যে বাংলাদেশের মানুষের একটা অদ্ভুত মোহ রয়েছে মমতা ব্যানার্জির প্রতি। বাংলাদেশের একটা বিশেষ সেকশনের মোহ রয়েছে মানুষের, আপনি বলছেন মোহ, হ্যাঁ, মোহভঙ্গটা হবে যে এই মমতা ব্যানার্জি, এটাকে পাবলিশও করা উচিত যে মমতা ব্যানার্জি তিস্তা চুক্তি হতে দেননি, আর এখন এই যে নতুন সরকার এলো, তাদের আপত্তি না করলে কেন্দ্রীয় সরকারের আগেও আপত্তি ছিল না, এখনো থাকবে না। কি আশঙ্কা ছিল বিজেপি যদি না জিততো? বিজেপি না জিতলে যেটা হতো সেটা হচ্ছে যে নানা ইন্টেলিজেন্স ইনপুট আছে। আপনি থ্রেডগুলো শুনছিলেন না, 4 তারিখের পরে 4 তারিখের পরে 4 তারিখের পরে সবাই এক অর্কেস্ট্রেশনে কথা বলছে। সিভিল ওয়ারের টাইপের একটা কিছু জিনিস হতো। আমরা যে আজকে এখানে শান্তিতে বসে কথা বলছি সেটাও হতো না। তাহলে এই যে হিউজ কাজ একটা হচ্ছে, মানে মহাযজ্ঞ হচ্ছে, হ্যাঁ, মুরগির গলাকে কেন্দ্র করে, চিকেন স্নেক নেই এটা ভার্চুয়ালি একটা ডাইনোসরের গলা হয়ে গেছে।